নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবের আরও একটি নতুন পর্বে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নাড়িয়ে দেয়নি, বরং আগামী দিনে ভারতের বিশ্বশক্তি হয়ে ওঠার পথে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। আজকের এই আলোচনা শুধুমাত্র একটি খবর নয়, এটি একটি জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোকের বিশ্লেষণ। এটি সেই সাইলেন্ট মুভের কাহিনী যা ভারত নীরবে খেলেছে এবং যার ফলে আমাদের দুই প্রতিবেশীর রাতের ঘুম উড়ে গেছে। পাকিস্তান যে ভুলের চোরাবালিতে পা দিয়েছে, ভারত ঠিক সেই সুযোগকেই কাজে লাগিয়ে কিভাবে আফগানিস্তানের মাটিতে নিজের বিজয় পতাকা গেঁথে দিল, আজ তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হবে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজ আপনারা যা জানতে চলেছেন তা আপনাকে একজন ভারতীয় হিসেবে গর্বিত করবে। বন্ধুরা, আন্তর্জাতিক সম্পর্ক অনেকটা দাবা খেলার মতো। এখানে প্রতিটি চালের পেছনে লুকিয়ে থাকে গভীর ষড়যন্ত্র, দূরদর্শী পরিকল্পনা এবং অবশ্যই জাতীয় স্বার্থ। আর এই খেলায় ভারত এখন আর শুধু একজন খেলোয়াড় নয়, ভারত এখন খেলা তৈরি করে। কিছুদিন আগেও যা ছিল কল্পনার অতীত, আজ তাই সত্যি হতে চলেছে। ঘটনার সূত্রপাত হয় পাকিস্তানের একটি মারাত্মক ভুল দিয়ে, একটি এমন ভুল যা তাদের নিজেদের পাতা ফাঁদেই তাদেরকে আটকে দিয়েছে। আপনারা হয়তো শুনেছেন, পাকিস্তান সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি এয়ার স্ট্রাইক চালিয়েছে। তাদের দাবি, তারা তেহরিক-ই তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপির এক বড় নেতাকে হত্যা করেছে। কিন্তু এই বোমাবর্ষণের ধোঁয়ার আড়াল থেকে যে ছবিটি বেরিয়ে এসেছে তা সম্পূর্ণ ভিন্ন। এই ঘটনাটি আসলে ছিল আমেরিকার প্রতি পাকিস্তানের আনুগত্য প্রমাণের একটি মরিয়া চেষ্টা, কিন্তু এর ফল হয়েছে সম্পূর্ণ বিপরীত। এই একটি ঘটনাকে কেন্দ্র করে ভারত এমন একটি কূটনৈতিক চাল দিয়েছে যা এক কথায় অবিশ্বাস্য। একদিকে যখন পাকিস্তান আফগানিস্তানকে শত্রু বানাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ভারত আফগানিস্তানের হাত ধরে এক নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। কিভাবে? সেটাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। পাকিস্তানের যুদ্ধবিমান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে রাজধানী কাবুলের বুকে বোমা বর্ষণ করে। বিশ্বজুড়ে যখন এই খবর ছড়িয়ে পড়ে, তখন সবাই অবাক। যে পাকিস্তান একদিন আফগানিস্তানের তালিবানকে নিজেদের স্ট্র্যাটেজিক অ্যাসেট মনে করত, তারাই আজ তাদের উপর হামলা করছে। কিন্তু প্রশ্নটা হলো, পাকিস্তান হঠাৎ এমন একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিল কেন? এর উত্তর পেতে হলে আমাদের দুটি বিষয়কে আলাদাভাবে বুঝতে হবে। প্রথমটি হলো আফগানিস্তানের শাসক তালেবান এবং দ্বিতীয়টি হলো তেহরিক-ই তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি। এই দুটি সংগঠন এক নয়। আফগানিস্তানের তালিবান আফগানিস্তান শাসন করে, আর টিটিপি হলো একটি সন্ত্রাসী সংগঠন যার লক্ষ্য হলো পাকিস্তানকে অস্থিতিশীল করে সেখানে নিজেদের শাসন প্রতিষ্ঠা করা। সহজ কথায়, টিটিপি হলো পাকিস্তানের তৈরি করা সেই বিষাক্ত সাপ যা আজ তার প্রভুকে ছোবল মারছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে টিটিপির আক্রমণে জর্জরিত। তাদের সেনা থেকে শুরু করে সাধারণ নাগরিক কেউই সুরক্ষিত নয়। পাকিস্তানের অভিযোগ, টিটিপির জঙ্গিরা পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানের মাটিতে গিয়ে আশ্রয় নেয় এবং আফগান তালেবান তাদের সমর্থন করে। এই অজুহাত দেখিয়েই তারা কাবুলে হামলা চালায়। তারা ভেবেছিল এই হামলার মাধ্যমে তারা একদিন টিটিপিকে দুর্বল করবে, অন্যদিকে আফগান তালিবানকে একটি কড়া বার্তা দেবে। কিন্তু এখানেই তারা সবচেয়ে বড় ভুলটি করে বসে। তারা ভুলে গিয়েছিল এই তালেবান আর আমেরিকার হাতের পুতুল নেই। এই তালেবান সেই শক্তি যারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকে আফগানিস্তানের মাটি ছাড়তে বাধ্য করেছে। ফলস্বরূপ এই এয়ার স্ট্রাইক আফগান তালিবানকে ক্ষুব্ধ করে তোলে এবং পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। আসুন একটু গভীরে গিয়ে বুঝি টিটিপির আসল পরিচয়। 2007 সালে তৈরি হওয়া এই সংগঠনটি আসলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের গুড তালিবান ব্যাড তালিবান নীতির একটি ভয়ঙ্কর পরিণতি। পাকিস্তান একসময় মনে করত যে তালিবান ভারতের বিরুদ্ধে লড়াই করবে তারা হলো গুড তালিবান, আর যারা পাকিস্তানের বিরুদ্ধেই অস্ত্র ধরবে তারা হলো ব্যাড তালিবান। এই দ্বিচারিতার ফল হলো টিটিপির জন্ম। টিটিপির আদর্শ এবং আফগান তালিবানের আদর্শ প্রায় একই, কিন্তু তাদের কর্মক্ষেত্র ভিন্ন। টিটিপি খোলাখুলিভাবে পাকিস্তানি রাষ্ট্র,
সংবিধান এবং সেনাবাহিনীকে অস্বীকার করে। তাদের লক্ষ্য হলো খাইবার পাখতুনখোয়া সহ পাকিস্তানের উপজাতি এলাকাগুলোতে শরিয়া আইন প্রতিষ্ঠা করা। গত কয়েক বছরে হাজার হাজার পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এই টিটিপি। পাকিস্তানের জন্য টিটিপি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তারা না পারছে একে গিলতে, না পারছে উগড়ে ফেলতে। এই এয়ার স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তান টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদকে মারার দাবি করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেহসুদের অডিও বার্তা প্রকাশ পায়। সেখানে সে জানায় যে সে জীবিত এবং সুস্থ আছে। এই ঘটনা পাকিস্তানের ব্যর্থতাকে আরও প্রকট করে তোলে। একদিকে তারা আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করল, অন্যদিকে তাদের মূল উদ্দেশ্যও সফল হলো না। উল্টে আফগান জনগণের মধ্যে পাকিস্তান বিরোধী মনোভাব তীব্র থেকে তীব্রতর হলো। ঠিক এই সুযোগটির জন্যই ভারত অপেক্ষা করছিল। এই এয়ার স্ট্রাইকের ঠিক আগের দিন মস্কোতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যা মস্কো ফরম্যাট নামে পরিচিত। এই বৈঠকে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলি আফগানিস্তানের তালিবান প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেছিল। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আফগানিস্তানকে স্থিতিশীল রাখা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বৈঠকে ভারত সহ সমস্ত দেশ এক সুরে আফগানিস্তানকে অনুরোধ করে যে তারা যেন তাদের বাগরাম এয়ারবেস কোনো তৃতীয় দেশকে ব্যবহার করতে না দেয়। এই বার্তাটি ছিল সরাসরি আমেরিকার জন্য, কারণ আমেরিকা আফগানিস্তান ছাড়ার পর থেকেই এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিটি ফিরে পাওয়ার জন্য মরিয়া। এই ঘাঁটি থেকে চীন, রাশিয়া এবং ইরানের উপর নজরদারি চালানো খুব সহজ। বৈঠকে পাকিস্তানও বাকি দেশগুলোর সঙ্গে হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে তারা আমেরিকার চাপে ছিল। আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করে বাগরাম এয়ারবেস পেতে চায়। যখন মস্কোতে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি হলো যে তারা আমেরিকার পরিকল্পনাকে সমর্থন করতে পারবে না, তখন নিজেদের আনুগত্য প্রমাণ করার জন্য আমেরিকার নির্দেশে পাকিস্তান কাবুলে এয়ার স্ট্রাইক করে। তারা আমেরিকাকে দেখাতে চেয়েছে যে আফগান তালিবানের সাথে তাদের কোনো বন্ধুত্ব নেই এবং তারা আমেরিকারই বিশ্বস্ত সঙ্গী। এই ঘটনা পাকিস্তানের দ্বিচারিতাকে বিশ্বের সামনে এনে দিয়েছে। একদিকে তারা আঞ্চলিক ঐক্যের কথা বলে, অন্যদিকে আমেরিকার ইশারায় প্রতিবেশীর ঘরে আগুন লাগায়। বাগরাম এয়ারবেস শুধুমাত্র একটি বিমান ঘাঁটি নয়, এটি মধ্য এশিয়ার ভূ রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু। সোভিয়েত ইউনিয়ন এই ঘাঁটি তৈরি করেছিল, পরে আমেরিকা এটিকে বিশ্বের অন্যতম সুরক্ষিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত সামরিক ঘাঁটিতে পরিণত করে। এর ভৌগোলিক অবস্থান এটিকে অনন্য করে তুলেছে। এখান থেকে একদিকে চীনের উপর নজর রাখা যায়, বিশেষ করে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের উপর, অন্যদিকে রাশিয়ার দক্ষিণ সীমানা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নজরদারি করাও সম্ভব। যে দেশের নিয়ন্ত্রণে এই ঘাঁটি থাকবে সে কার্যত এই সমগ্র অঞ্চলের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারবে। আমেরিকা এই ঘাঁটি ফিরে পেতে চায় তাদের কাউন্টার টেররিজম অভিযানের নামে, কিন্তু আসল উদ্দেশ্য হল চীন ও রাশিয়াকে চাপে রাখা। রাশিয়া এবং চীন কখনোই চায় না যে আমেরিকা আবার তাদের দোরগোড়ায় এসে উপস্থিত হোক। ভারতও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে, তাই মস্কো ফরম্যাটে সবাই মিলে আমেরিকাকে বাইরে রাখার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের এয়ার স্ট্রাইক ছিল এই আঞ্চলিক ঐক্যের পিঠে ছুরি মারার সামিল, যা তাদের একঘরে করে দিয়েছে। যখন পাকিস্তান এই সমস্ত ভুল পদক্ষেপ নিচ্ছিল, তখন ভারত কি করছিল? ভারত নীরবে তার কাজ করে যাচ্ছিল। যে সময় পাকিস্তানের বিমান কাবুলে বোমা ফেলছিল, ঠিক সেই সময় আফগান তালিবানের ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকি 7 দিনের সফরে ভারতে এসে পৌঁছেছিলেন। এটা কোনো সাধারণ সফর ছিল না, এটা ছিল ভারতের আফগান নীতির এক বিরাট পরিবর্তন। যে তালেবান সরকারকে এখনো বিশ্বের কোনো বড় দেশ স্বীকৃতি দেয়নি, সেই সরকারের বিদেশমন্ত্রীকে ভারত শুধুমাত্র আমন্ত্রণই জানায়নি, বরং তাকে যথাযোগ্য সম্মানও দিয়েছে। এরপর ভারত ঘোষণা করে যে তারা কাবুলে তাদের অ্যাম্বাসি বা দূতাবাস পুনরায় খুলতে চলেছে। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এর মাধ্যমে ভারত কার্যত তালিবানকে আফগানিস্তানের শাসক শক্তি হিসেবে মেনে নিল এবং তাদের সাথে সরাসরি কাজ করার রাস্তা খুলে দিল। ভারতের এই পদক্ষেপের পেছনে গভীর কূটনৈতিক বিচক্ষণতা রয়েছে। ভারত এটা স্পষ্ট করে দিয়েছে যে তাদের এই সম্পর্ক আফগানিস্তানের জনগণের জন্য। ভারত কোনো নির্দিষ্ট সরকারের সাথে নয়,
বরং আফগানিস্তান নামক দেশটির সাথে সম্পর্ক স্থাপন করছে। এই পদক্ষেপে পাকিস্তান এবং আমেরিকা উভয়ই চমকে গেছে। পাকিস্তান ভেবেছিল তালিবানকে একঘরে করে দেবে, কিন্তু ভারত তাদের সেই পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিয়েছে। ভারতের এই কূটনৈতিক পদক্ষেপের ফলও মিলল হাতে নাতে। আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতকে ধন্যবাদ জানিয়ে বলেন যে আফগানিস্তানে প্রায় $1 ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে। তিনি ভারতীয় সংস্থাগুলিকে সেই সম্পদ উত্তোলনের জন্য বিনিয়োগ করতে আমন্ত্রণ জানান এবং সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন। বন্ধুরা, এটা কোনো ছোট বিষয় নয়। আফগানিস্তানের মাটিতে লুকিয়ে আছে লিথিয়াম, লোহা, তামা এবং রেয়ার আর্থ এলিমেন্টসের বিশাল ভাণ্ডার। আজকের দিনে লিথিয়াম এবং রেয়ার আর্থ এলিমেন্টস কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে স্মার্টফোন, সেমিকন্ডাক্টর সব কিছুতেই এগুলোর প্রয়োজন। এই সম্পদের জন্যই আমেরিকা ও চীন আফগানিস্তানে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। চীন ইতিমধ্যেই কিছু খনিতে কাজ শুরু করেছে, কিন্তু তাদের উদ্দেশ্য হলো শোষণ করা। অন্যদিকে ভারত হলো উন্নয়নের অংশীদার। তালিবানের এই আমন্ত্রণ প্রমাণ করে যে তারা চীনের থেকে ভারতকে বেশি বিশ্বাস করে। যদি ভারতীয় সংস্থাগুলি সেখানে কাজ শুরু করতে পারে, তাহলে একদিকে যেমন ভারতের শক্তি সুরক্ষা নিশ্চিত হবে, তেমনি আফগানিস্তানের অর্থনীতিও ঘুরে দাঁড়াবে। ভারত চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তানে পৌঁছানোর যে রাস্তা তৈরি করেছিল, পাকিস্তান আমেরিকার সাহায্যে তাতে বাধা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আজ ভারত সরাসরি আফগান সরকারের আমন্ত্রণ পাচ্ছে। এটাই হলো আসল কূটনীতির জয়। ভারত আফগানিস্তানের সাথে সম্পর্ক কোনো সামরিক শক্তি বা অর্থের জোরে তৈরি করেনি। ভারত এই সম্পর্ক তৈরি করেছে বিশ্বাস, সম্মান এবং মানবিকতা দিয়ে। এটাই হলো সফট পাওয়ার। আপনারা হয়তো জানেন, আফগানিস্তানের সংসদ ভবন ভারত তৈরি করে দিয়েছে। সালমাবাদ ভারত নির্মাণ করেছে। যখন আফগানিস্তানে ভূমিকম্প হয়েছিল, তখন ভারতই প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ভারত লক্ষ লক্ষ টন গম পাঠিয়ে আফগান জনগণকে অনাহারের হাত থেকে বাঁচিয়েছিল। এমনকি আফগানিস্তান ক্রিকেট দল, যা আজ বিশ্বের মঞ্চে এত ভালো খেলছে, তাদের গড়ে তোলার পেছনে রয়েছে ভারতের অবদান। দেহরাদুনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ করে দেওয়া সবকিছুই ভারত করেছে। আর এখন ভারত আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান যখন লক্ষ লক্ষ আফগান শরণার্থীকে অমানবিকভাবে তাদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, তখন ভারত ঘোষণা করেছে যে পাকিস্তান থেকে ফিরে আসা ওই শরণার্থীদের জন্য আফগানিস্তানে ঘর তৈরি করতে ভারত সাহায্য করবে। একবার ভাবুন, একদিকে পাকিস্তান তাদের ঘর ভাঙছে, আর অন্যদিকে ভারত তাদের জন্য ঘর তৈরি করে দিচ্ছে। এই পদক্ষেপ আফগান জনগণের হৃদয়ে ভারতের জন্য একটি স্থায়ী জায়গা করে দিয়েছে। তারা বুঝতে পারছে কে তাদের প্রকৃত বন্ধু আর কে শত্রু। বন্ধুরা, আজ দক্ষিণ এশিয়ায় একটি নতুন গ্রেট গেম বা বড় খেলা শুরু হয়েছে, কিন্তু এই খেলার নিয়ম বদলে গেছে। পাকিস্তান তার নিজের পাতা সন্ত্রাসবাদের ফাঁদে আটকে পড়েছে। তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, সমাজ বিভক্ত এবং আন্তর্জাতিক মঞ্চে তারা প্রায় একঘরে। চীন তাদের ঋণের জালে ফাঁসিয়ে রেখেছে। আমেরিকা তাদের আর আগের মতো বিশ্বাস করে না। এই শূন্যস্থানে এক নতুন শক্তির উত্থান হচ্ছে, আর সেই শক্তি হলো ভারত। ভারত প্রমাণ করে দিয়েছে যে বন্দুকের নলের চেয়েও শক্তিশালী হলো বন্ধুত্বের হাত। প্রতিশোধের চেয়েও বড় হলো মানবিকতা। ভারত আফগানিস্তানে যে পদক্ষেপ নিয়েছে তা শুধুমাত্র দুই দেশের সম্পর্ক নয়, এটি আগামী দিনের বিশ্ব ব্যবস্থার এক ইঙ্গিত। ভারত দেখিয়ে দিয়েছে কিভাবে সফট পাওয়ার এবং বুদ্ধিদীপ্ত কূটনীতির মাধ্যমে জাতীয় স্বার্থ পূরণ করা যায় এবং একই সাথে একটি অঞ্চলের স্থিতিশীলতার কারণ হওয়া যায়। পাকিস্তানের এয়ার স্ট্রাইক ছিল তাদের হতাশার বহিঃপ্রকাশ, আর ভারতের দূতাবাস খোলা হলো আত্মবিশ্বাসের প্রতীক। আফগানিস্তানের $1 ট্রিলিয়ন সম্পদ এখন ভারতের জন্য উন্মুক্ত। মধ্য এশিয়ায় ভারতের পৌঁছানোর রাস্তা এখন আরও মসৃণ। পাকিস্তান ভৌগোলিকভাবে ভারতকে আফগানিস্তান থেকে আলাদা করতে পারে, কিন্তু মানসিকভাবে এবং কূটনৈতিকভাবে ভারত আজ আফগানিস্তানের সবচেয়ে কাছের বন্ধু। এই পুরো ঘটনা প্রমাণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের বিদেশ নীতি আজ কতটা পরিণত এবং দূরদর্শী। ভারত এখন তার প্রতিক্রিয়ামূলক নীতিতে বিশ্বাস করে না। ভারত এখন প্রোঅ্যাক্টিভ বা সক্রিয়ভাবে নিজের ভাগ্য নিজেই লিখছে। আজকের জন্য এইটুকুই।
এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো পর্বে। জয় হিন্দ, জয় ভারত।